এবারে আমরা আসি লিপিডসের উপরে আলোচনার পর্ব 2-তে। পর্ব 1-এ আমরা আলোচনা করেছিলাম কাইলোম্যাক্রনের কণাগুলো কেমন করে ক্ষুদ্রান্তের দেওয়ালে অবস্থিত কোষগুলোর মধ্যে তৈরি হয়। পর্ব 2-তে আমরা আলোচনা করব এই কাইলোম্যাক্রনের কণাগুলো ক্ষুদ্রান্তের দেওয়ালে অবস্থিত কোষগুলো থেকে রক্তে প্রবেশ করার পর এই কাইলোম্যাক্রনের কণাগুলোর কি পরিণতি হয়। তাহলে এতক্ষণ কি হলো? ক্ষুদ্রান্তের দেওয়ালে অবস্থিত কোষগুলোর মধ্যে ট্রাইগ্লিসারাইডের অণু, কোলেস্টেরলের অণু, ফসফোলিপিডের অণু এবং প্রোটিনের অণু প্রভৃতি জুড়ে একটা বড় কণা, অণু নয়, যার নাম হলো কাইলোম্যাক্রন কণা, সেটা তৈরি হলো। তারপর ওই কাইলোম্যাক্রনের কণাগুলো ক্ষুদ্রান্তের কোষগুলো থেকে বেরিয়ে রক্তনালীগুলোর মধ্যে প্রবেশ করে এবং রক্তের দ্বারা বাহিত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই কাইলোম্যাক্রন কণাগুলোতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কোলেস্টেরল থেকে অনেক বেশি হয়। অতএব কাইলোম্যাক্রন কণাগুলোর কাজ হলো খাদ্য থেকে ট্রাইগ্লিসারাইডকে নিয়ে সারা শরীরে ছড়িয়ে দেওয়া। এরপরে কি হয়, শরীরের সমস্ত টিস্যুতে লাইপেজ নামক এক ধরনের এনজাইম থাকে। এই এনজাইমটা কাইলোম্যাক্রনের মধ্যে ট্রাইগ্লিসারাইড অণুগুলোকে ভেঙে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড বার করে নেয়। এখন কাইলোম্যাক্রনের কণাগুলো কাইলোম্যাক্রন রেমন্যান্ট কণাতে পরিণত হয় এবং যেহেতু কাইলোম্যাক্রন কণাগুলো থেকে ট্রাইগ্লিসারাইড বেরিয়ে যায়, সেই জন্য কাইলোম্যাক্রনের রেমন্যান্ট কণাগুলোতে এখন কোলেস্টেরল পূর্ণ থাকে। তারপরে কি হয়, কোলেস্টেরলে পরিপূর্ণ কাইলোম্যাক্রন রেমন্যান্টের কণাগুলো শরীরের বাইরের দিকের সমস্ত টিস্যুগুলো থেকে রক্তের মাধ্যমে লিভারের দিকে বাহিত হয়ে আসে। তারপর কোলেস্টেরলে পরিপূর্ণ কাইলোম্যাক্রন রেমন্যান্ট কণাগুলো থেকে লিভারের কোষগুলো এখন কোলেস্টেরল বার করে নেয় এবং ওই কোলেস্টেরলকে পিত্ত দিয়ে বার করে দেয় এবং লিভারের কোষগুলো নতুন ট্রাইগ্লিসারাইড সিনথেসিস করে ওর সঙ্গে অর্থাৎ কাইলোম্যাক্রন রেমন্যান্ট কণার সঙ্গে যোগ করে দেয়। ফলে এখন লিভারে কাইলোম্যাক্রন রেমন্যান্ট কণাগুলো পরিণত হয়ে যায় ট্রাইগ্লিসারাইডে পরিপূর্ণ ভিএলডিএল কণাতে। তাহলে এখন নিশ্চয়ই বোঝা গেল আমাদের লিপিড প্রোফাইলের রিপোর্টে ভিএলডিএল জিনিসটা কি এবং তারা কিভাবে আমাদের শরীরে তৈরি হয়। কাইলোম্যাক্রন কণা ও ট্রাইগ্লিসারাইডে পরিপূর্ণ থাকে এবং ভিএলডিএল কণাগুলো ও ট্রাইগ্লিসারাইডে পরিপূর্ণ থাকে, কিন্তু পার্থক্য হলো কাইলোম্যাক্রন কণাগুলো খাদ্য থেকে বা ইন্টেস্টিন থেকে ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে সমস্ত কোষে পৌঁছে দেয়, আর সেখানে ভিএলডিএল আমাদের লিভারে তৈরি হওয়া ট্রাইগ্লিসারাইডকে শরীরের সমস্ত কোষে পৌঁছে দেয়। আমরা তাহলে জানলাম এই ভিএলডিএল বা ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন আমাদের শরীরে কিভাবে তৈরি হয়। এখন আমরা এই ভিএলডিএল সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। এই ভিএলডিএল কণাকে ভিএলডিএল কোলেস্টেরল কণাও বলা হয়, এটা আমি আগে বলেছি, কারণ এতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকলেও এতে অনেকটা কোলেস্টেরল থাকে, সেই জন্য ভিএলডিএল কোলেস্টেরল বলা হয়। এই ভিএলডিএল কোলেস্টেরল কিন্তু
এলডিএল কোলেস্টেরলের মতো বা এলডিএল কণার মতোই খুব খারাপ কোলেস্টেরল কণা। কারণ এই ভিএলডিএল কোলেস্টেরল কণা এলডিএল কোলেস্টেরল কণার মতোই আমাদের শরীরের অনেক ক্ষতি করে। আমাদের রক্তের এই ভিএলডিএল এর নর্মাল ভ্যালু হলো 2 থেকে 30 মিলিগ্রাম পার ডিএল। যদি কারোর রক্তে এই ভিএলডিএল এর পরিমাণ 30 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় তাহলে তার অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক প্রভৃতির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এই অ্যাথেরোস্ক্লেরোসিস হলো রক্তনালীর ভিতরের দিকের দেওয়ালে কোলেস্টেরলের একটা প্লাক বা ঢিপি তৈরি হওয়া। তাহলে আমাদের এতক্ষণে আলোচনা থেকে আমরা জানলাম আমাদের শরীরে কাইলোমাইক্রন কণা কিভাবে তৈরি হয়, কাইলোমাইক্রন কণা থেকে কিভাবে কাইলোমাইক্রন রেমনেন্ট কণা তৈরি হয়, এবং তারপর ওই কাইলোমাইক্রন রেমনেন্ট কণা থেকে কিভাবে ভিএলডিএল কণা তৈরি হয় এবং ওই ভিএলডিএল কণার গুরুত্ব আমাদের শরীরে কি। এখন আমরা জানব এই ভিএলডিএল কণাগুলোর পরিণতি কি হয়। লিভারে তৈরি হওয়ার পর ট্রাইগ্লিসারাইডে ভর্তি ওই ভিএলডিএল কণাগুলো আবার রক্তের মাধ্যমে সারা শরীরের বিভিন্ন টিস্যুতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন টিস্যুর কোষগুলো এখন ওই ভিএলডিএল কণাগুলোতে অবস্থিত ট্রাইগ্লিসারাইড অণুগুলোকে ভেঙে সেখান থেকে ফ্যাটি অ্যাসিডের অণুগুলো নিয়ে নেয় এবং বিভিন্ন টিস্যুতে আবার ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট, যাকে আমরা চর্বি বলি, সেটা বানিয়ে জমা করে রাখে বা প্রয়োজনে ওই ফ্যাটি অ্যাসিডকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করে। যখন কেউ উপোস করে তখন তার শরীরের প্রয়োজনীয় শক্তি ওই ফ্যাটি অ্যাসিড থেকেই আসে। এতক্ষণের আলোচনার সারমর্ম হলো ভিএলডিএল কণাগুলো লিভারে তৈরি হওয়া ট্রাইগ্লিসারাইডে বোঝাই হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে। তারপর রক্তের ওই ট্রাইগ্লিসারাইডের অণুগুলো থেকে শরীরের সমস্ত কোষ ফ্যাটি অ্যাসিড বার করে নিয়ে নিজেদের মধ্যে ঢুকিয়ে নেয় এবং নিজেদের কোষের মধ্যে আবার নতুন করে ট্রাইগ্লিসারাইড তৈরি করে। অতএব একজন ব্যক্তি যদি প্রচুর পরিমাণে তেল, ঘি, চর্বি, মাখন প্রভৃতি খায় তাহলে তার লিভারে ট্রাইগ্লিসারাইড তৈরি হওয়ার পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং তার রক্তে ভিএলডিএল এর পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং সেই ব্যক্তির প্রত্যেকটা কোষে ফ্যাটি অ্যাসিড থেকে ট্রাইগ্লিসারাইড তৈরি করা মাত্রাও বেড়ে যায় এবং ওই ব্যক্তি খুব মোটা হয়ে যায়। এবং তারপরে যখন ওই ব্যক্তি কম খায় বা ডায়েট কন্ট্রোল করে এবং প্রচুর পরিশ্রম করতে থাকে তখন এই ট্রাইগ্লিসারাইড থেকে প্রত্যেকটা কোষ আবার ফ্যাটি অ্যাসিড বার করে সেখান থেকে শক্তি উৎপন্ন করতে থাকে। তখন ওই ব্যক্তি আবার রোগা হয়ে যায় এবং তার লিভারে তখন ট্রাইগ্লিসারাইডের পরিমাণও কমতে থাকে এবং তার রক্তে ভিএলডিএল এর পরিমাণও কমতে থাকে। এবারে আমরা জানব ভিএলডিএল কণা থেকে কেমন করে আইডিএল বা ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের কণা তৈরি হয়। আমরা জেনেছি লিভারে ভিএলডিএল এর কণা তৈরি হবার পর রক্তের মাধ্যমে সমস্ত শরীরের টিস্যুতে ছড়িয়ে পড়ে। তারপর শরীরের সমস্ত টিস্যুতে ওই ভিএলডিএল এর কণাগুলো থেকে ট্রাইগ্লিসারাইড বেরিয়ে যাওয়ার ফলে ভিএলডিএল এর কণাগুলো এখন পরিণত হয়ে যায় আইডিএল বা ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের কণাতে এবং ওই আইডিএল এর কণাগুলো আবার রক্তের মাধ্যমে
প্রবাহিত হয়ে সমস্ত টিস্যু থেকে লিভারে ফিরে আসে। আমরা তাহলে জানলাম VLDL এর কণা থেকে কেমনভাবে IDL বা ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের কণাগুলো তৈরি হয়। এখন আমরা জানব এই IDL কণাগুলোর পরিণতি কি হয় বা IDL এর কণা থেকে LDL কণার তৈরি কেমনভাবে হয়। আমরা জেনেছি IDL এর কণাগুলো শরীরের বিভিন্ন টিস্যুতে তৈরি হয়ে রক্তের দ্বারা বাহিত হয়ে লিভারে আবার ফিরে আসে। এবারে এখন এই IDL এর কণাগুলো লিভারে ফিরে এসে লিভারের কোষে নতুন করে সিনথেসিস হওয়া নতুন নতুন কোলেস্টেরলের অণুগুলোকে ওদের সঙ্গে যুক্ত করে নেয়। তখন IDL এর ওই কণাগুলোকে বলা হয় LDL এর কণা বা লো ডেনসিটি লাইপোপ্রোটিনের কণা। তাহলে আমরা জানলাম কিভাবে আমাদের শরীরে LDL এর কণা তৈরি হয়, কারণ এই LDL কণাগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, কারণ ওরা প্রচুর কোলেস্টেরলে ভর্তি থাকে। এই LDL এর কণাগুলো এখন কোলেস্টেরলে পরিপূর্ণ হয়ে লিভার থেকে আবার শরীরের সমস্ত টিস্যুর দিকে রক্তের দ্বারা প্রবাহিত হতে থাকে এবং শরীরের সমস্ত টিস্যুতে কোলেস্টেরলকে পৌঁছে দেয়। এতক্ষণ ধরে লিপিডসের উপর পর্ব 2 এর আলোচনা শোনার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এতক্ষণের আলোচনায় আমরা জানলাম LDL এর কণাগুলো কেমন করে তৈরি হয়। এর পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব 3-তে আমরা জানব এই LDL কণাগুলোর পরিণতি এবং এই LDL কণাগুলো থেকে কেমন করে HDL এর কণা তৈরি হয়।